ওয়েলকাম টু পাটং। আমাদের এক্সট্রা একটা 20 কেজির লাগেজ নেওয়া ছিল আগে থেকেই, কারণ এয়ার এশিয়া এক্সট্রা লাগেজ দেয় না। ইন্ডিগো যেমন 20 দেয়, এয়ার এশিয়া দেয় না। গ্র্যাব দেখাচ্ছিল অ্যারাউন্ড 600 বাত, তো এটা আমাদের 200 বাতে মোটামুটি হয়ে গেল, আর একই জায়গায় যাবে। এখন অবধি যা যা প্রসেস হয়েছে তার মধ্যে সবই ইজি, কোথাও কিচ্ছু দেখতে লাগেনি, কোনো প্রশ্নও করেনি, একদম স্মুথ অ্যাজ বাটার। ওখানে সিমের 3 রকম অপশান আছে, 5 দিনের একটা, 8 দিনের একটা, 15 দিনের একটা, আর এটা বোধহয় 1 মাসে। Hey everyone and welcome back to our channel. থাম্বনেল আর হেডলাইন দেখে বুঝতে পেরেছো যে এই ব্লগটা কি নিয়ে হচ্ছে, এবং আমাদের মুখে এই গ্লেজ আর আনন্দ, এক্স্যাক্টলি আনন্দ জেল্লাটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা ঘুরতে যাচ্ছি, যেটা আমরা খুব 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 ভালোবাসি দুজনেই। এবং ঘুরতে আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, অ্যাকচুয়ালি 22 তারিখ অ্যানিভার্সারি, তাই জন্য সেই বেস করে এই প্ল্যানটা করা হয়েছে। যাচ্ছি আমরা থাইল্যান্ড। থাইল্যান্ড বলার কারণ আমাদের যে 4টে জায়গা আমরা কভার করবো, মোস্টলি থাইল্যান্ডের মধ্যে স্টার্ট করবো স্টার্ট করছি ফুকেট থেকে, ওখান থেকে ফিফি, ক্র্যাবি, ব্যাংকক। এবার এই আমাদের পুরো প্ল্যানটা টোটাল কদিন, 10 দিন। হ্যাঁ, মানে ফিরছি যেদিন সেটা ধরে 10 দিন 9 রাত্রি। এবং এই পুরো জার্নিটা দিয়ে মানে যা যা হবে ডিটেলে তো প্রত্যেক দিনের ব্লগ তোমরা পাবেই। যাওয়ার পথে যা যা প্রসেসেস লাগে, এবং ইমিগ্রেশন, ওখানে ভিসার জন্য কি লাগবে থাইল্যান্ডে গিয়ে, সেইগুলো রিলেটেড যাবতীয় যা ডিটেল, সেগুলো সব এই ব্লগে শেয়ার করবো। তাই দেখতে থাকো ব্লগটা পুরো। আর এখন বাজে 10টা 10, আমাদের ফ্লাইট রাত 2:20 ফুকেটে ফ্রম কলকাতা। তাই কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, আর মানে মনটা আনজান করছে যে আর বাড়িতে ভালো লাগছে না। তাই জন্য আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট হার্ডলি 20 মিনিট, কিন্তু লরির জ্যাম পড়ে গেলে এই 20 মিনিট আর 2 ঘন্টাও লাগে। তাই আগে বেরোচ্ছি, বাকি এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে, ওখানে কি কি লাগছে সেগুলো ওখানে জানাচ্ছি। তবে তাড়াতাড়ি উবেরটা বুক করে বেরোই। বাই 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 অল সেট। আমাদের ফার্স্ট ব্লগ, মানে যেটা ইউথলি ট্রিপের সময় হয়, সেটা ইরোনি উবের থেকে চালু হয়েছিল। সেম আমরা মানে নেক্সট বড় ট্রিপ, তখন তো খুব একটা প্রো ছিলাম না। তাহলে একটু কাজটা তুলে দেবে, ঠান্ডা হাওয়া আসছে। হ্যাঁ ব্যাস, তখন যেহেতু অতটা প্রো ছিলাম না, তো তখন একটু হ্যাপাজার ছিল। বাট এবার আশা করি সুন্দর সুন্দর ব্লগস আসবে, আর ট্রিপটা যাতে ভালো করে হয় সেটাই সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। ব্লগের মতো থাকবে, বাকি সব কিছুর মতো থাকবে। বাট ওই আর কি, প্রচণ্ড আনন্দ হচ্ছে। মাকে একটু ফোন করে নিচ্ছি, এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। ভিতরে তো ঢুকেছি 3.5 ঘন্টা আগে, আর বড্ড তাড়াতাড়ি তো বটেই। এত আগে কোনোদিন আমরা এর আগে আসিনি, আসাটা স্বাভাবিকও নয়, কিন্তু বাড়িতে বসে কী করবো, তাই জন্য চলেই এসেছি। আর আমাদের হচ্ছে এয়ার এশিয়ার ফ্লাইট, তো এয়ার এশিয়ার কাউন্টারটাও সেরকম একটা ভিড় নেই। হ্যাঁ, এগোই, ব্যাগেজটা জব করি, তারপর যত আগে কাজ হয়ে যাবে, তারপর ভিতরে বসে চিল করবো। তো বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার যাচ্ছি ইমিগ্রেশন ওই সাইডে আছে, তো এইদিকে ইমিগ্রেশন হচ্ছে, বাট ওইখানে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য আমরা এখানেই দাঁড়িয়ে নিচ্ছি। আমাদের এক্সট্রা একটা 20 কেজির লাগেজ নেওয়া ছিল আগে থেকেই, কারণ এয়ার এশিয়া এক্সট্রা লাগেজ দেয় না। ইন্ডিগো যেমন 20 দেয়, এয়ার এশিয়া দেয় না। তো 60 কেজি কেবিন লাগেজ যেটা থাকে, সেটার একটু বেশি আনলেও আনতে পারো, যদি ওটা কোনোভাবে আটফাট হয়ে যায়, হতে পারে। ওটা কোথাও চেক হয় না, মানে আমি এটা দেখেছি ইন্টারন্যাশনালি খুব একটা ওটা চেক হয় না। আজকেও আমাদের এই দুটো ব্যাগ কিন্তু চেক হয়নি, শুধু ওইটা চেক করেই আমাদের বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। এখন ইমিগ্রেশনে দিয়ে যাচ্ছে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, তারপরে সিকিউরিটি চেক ইনও ডান। ইমিগ্রেশনে একটা প্রশ্নও করেনি, জাস্ট বোর্ডিং পাসটা দেখে ছেড়ে দিল। ব্যাটারি রিলেটেড সব কিছু কিন্তু অলওয়েজ কেবিন লাগেজে আনবে, কারণ ওগুলো চেক ইনে দেওয়া যায় না। তো সেগুলো সব বার করে ল্যাপটপ দিয়ে সিকিউরিটি চেক ইনও করে ফেললাম। এখন বাজে ঠিক 11:15, বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:20, মানে এখনও 1 ঘন্টা হয়নি। আমাদের অল সেট। ও ওইদিকে বাড়িতে ফোন করে মায়েদের জানিয়ে দিচ্ছে যে আমাদের সব কিছু হয়ে গেছে। এবার আমাদের কাছে মোটামুটি 1:40, মানে 2 ঘন্টা টাইম রয়েছে, স্পেয়ার 2 ঘন্টা টাইম। এখন অবধি যা যা প্রসেস হয়েছে তার মধ্যে সবই ইজি, কোথাও কিচ্ছু দেখতে লাগেনি, কোনো প্রশ্নও করেনি, একদম স্মুথ অ্যাজ বাটার। এদিকে এই যে লাস্টে ফুকেট 2:20 এয়ার এশিয়া, এখন চেক ইন চলছে, বাট আমরা তো বহু আগে করে ফেলেছি। এখন অবধি অন টাইম, গেট নাম্বার 9, আর আমরাও ঠিক এই গেট নাম্বার 9-এর পাশে এইখানে আস্তানা গেছি।
ফাইনালি বোর্ডিং হয়ে গেছে, এইবার টাইম টু গেট ইনটু দ্য প্লেন। ফুকেটের এই ফ্লাইটটা কলকাতা থেকে ডাইরেক্ট। এই ফ্লাইটটা চালু হয়েছে এই নভেম্বর থেকে। তার আগে ফুকেট যাওয়ার জন্য ব্যাংককে লে ওভার হয়ে যেতে হতো। এটা শুরু হওয়ার পর থেকে ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে। এবং আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, যেটা পড়েছিল আমাদের 7,500 থেকে 8,000 মতো পার পারসন। আর আমরা ফুকেটে ল্যান্ড করলাম, এখন বাজে ঠিক 6:30। সানরাইজ এখনও হয়নি, জাস্ট হবে করছে। ইমিগ্রেশন ভিসার কাজও হয়ে গেছে। ভিসায় কিছুই করতে হয় না, যেহেতু ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি, তাই অন অ্যারাইভাল ভিসাতেও যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট ইমিগ্রেশন। ওখানে পাসপোর্ট বোর্ডিং পাস চেক করলো, কোনো প্রশ্ন করেনি, কত টাকা পয়সা লাগবে এইসব জাতীয় কিছু জিজ্ঞাসা করেনি। করতে পারে, এই রিলেটেড ভিডিও আমি এটা পরে করে দেবো কী কী দরকারি। বাট আমাদের সাথে এখন কিছুই লাগেনি, জাস্ট আমাদের বোর্ডিং পাস দিলাম আর আমাদের আঙুলের ছাপগুলো নিয়ে আমরা চলে এলাম। আমাদের 5 নম্বর বেল্টে দেবে, 5 নম্বর বেল্টের সামনে দাঁড়িয়ে আছি। আর নিতে হবে আমাদের সিম নেবো, এই সামনে ট্রু নেটওয়ার্ক আছে, ট্রু নেটওয়ার্কের ওখান থেকে পেয়ে গেছি আমরা লাগেজ। বেল্ট থেকে কালেক্ট করলাম, করে এখন বেরোচ্ছি 8 নম্বর এক্সিট দিয়ে। এই যে এদিকে হচ্ছে 8 নম্বর এক্সিট। এখান থেকে আমাদের হোটেল 7Q পাটাং বিচ হোটেল, পাটাংয়ে আমাদের হোটেল বুক করা। সেখানে যাওয়ার দুটো অপশান, এক হচ্ছে বোল্ট বা গ্র্যাব, আর আদারওয়াইজ পাবলিক বাস। এবার পাবলিক বাস কটা থেকে চলে এটা বাইরে বেরোলে বুঝতে পারবো, তো সেটা গিয়ে চেক করে দেখি, যদি সময় মতো পাই ভালো, আদারওয়াইজ বোল্ট করে নেবো। বাট বাইরে গিয়ে ব্যাপারটা দেখে জানাচ্ছি। এই বেরিয়েই পাবলিক বাস দেখাচ্ছে সোজা, এদিক দিয়ে গিয়ে হেঁটে গিয়ে আগে একবার কোয়ারি করব যে কটা থেকে ছাড়ে। আর দূরে পাহাড়ও দেখতে পাচ্ছি, তাই ওয়েলকাম টু ফুকেট। একদম সোজা চলে এলে এইদিকে এয়ারপোর্ট বাসগুলো দাঁড়িয়ে থাকে। এবার এখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে পাটাংয়ের বাস কখন যাবে। উঠে গেছি আমরা বাসে, আর এখানে বাসের ভাড়া 100 বাত, তো দুজনের পড়ছে 200 বাত। এটা যাবে পাটাং অবধি, আর আমাদের হোটেল পাটাংয়ের একদম প্রপার লোকেশনে 7Q। তো সুপর্ণা এই দিকটা বসেছে ভিতরের দিকে, আর আমি এখানে লাগেজটা নিয়েছি বলে এই লাগেজের পাশেই বসলাম। গ্র্যাব দেখাচ্ছিল অ্যারাউন্ড 600 বাত, তো এটা আমাদের 200 বাতে মোটামুটি হয়ে গেল, আর একই জায়গায় যাবে। তবে হ্যাঁ, গ্র্যাব হয়তো একটু ফাস্ট হতো, কিন্তু এটা নিয়ে নেওয়ার আরোই কারণ হচ্ছে আমাদের চেক ইন টাইম হচ্ছে 11টার পর, এখান থেকে 1 ঘন্টা লাগবে টাইম যেতে। এখন বাজে 8:45, গাড়ি ছাড়বে 8টার সময়, মানে আমরা পৌঁছাবো 9টায়। এমনি গিয়ে তাও 2 ঘন্টা আমাদের ওয়েট করতেই হবে। গ্র্যাবে আগে গেলেও তাই করতে হতো, তাই বেকার একটু কিছুটা টাকা বাঁচিয়ে নেওয়া গেল। এটা কিন্তু একটা ভালো অপশান, নেমেই গ্র্যাব বোল্ট না করে এই বাসটা করে, কারণ কাটা পাটাং এই সব কটা জায়গায় এই বাসটা যায়, তো ইউ ক্যান চেক দ্যাট আউট। ওয়েলকাম টু পাটাং। এই দূরে এখানে যে সমুদ্র দেখা যাচ্ছে এটাই পাটাং বিচ, আর এই মোড়টাকে বলে হচ্ছে পাটাং ডলফিন সার্কেল। আমরা বাস থেকে এখানে নামলাম, এসছি ঠিক এই দিক দিয়ে বাসে। এই দিকে গেলে কারণ কাটা বিচ সব এই দিকে, আর আমাদের হোটেল 7Q এই দিকটায়। এখান থেকে হেঁটে দেখাচ্ছে 200 মিটার হোটেলে। ও এখান থেকে চোখেও দেখা যাচ্ছে, আমি খেয়াল করিনি। এই যে 7Q এই সামনেরটা, একদম হোটেলের সামনেই বাস নামিয়েছে। তাই 7Q তোমরা থাকলেই বাসে করে আসতেই পারো। ফাইনালি উই আর হিয়ার, দেখি হোটেল দেখি কেমন। লেটস গো। অদ্ভুত সুন্দর জায়গাটা, সামনে পাহাড়, এইদিকে সমুদ্র, আর তার ঠিক মাঝে আমাদের হোটেল 7Q পাটাং বিচ হোটেল। এই হোটেলের লোকেশনটা রাস্তা থেকে খুবই কাছে, এবং মেক মাই ট্রিপ থেকে আমরা একটা দারুণ ডিলে পেয়েছিলাম, তোমরা অবশ্যই চেক করে নিও সেটা। আনফর্চুনেটলি এখানে 2টোর আগে চেক ইন করা যাবে না। আমরা রিকোয়েস্ট করলাম, কিন্তু বললো খালি নেই, করতে পারবো না, একটু ওয়েট করতে হবে। তো এখন বাজে 9:30, 2টো অনেকটাই দেরি। তাই আমরা ভাবছি সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করি, তারপর অ্যাজ সাচ ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমাদের টাইমিংটা এরকম ছিল, এটা জানাই ছিল যে দুপুর 2টোর সময় চেক ইন, কিন্তু তাও আমরা ভেবেছিলাম একটা ট্রাই নেবো গিয়ে। আগে এসে গেলে তো অসুবিধা নেই, দেরি হলে সমস্যা। যাই হোক, খাওয়া দাওয়া করি, একটু বিচের ওই দিকটা ঘুরি, লাগেজ যদি দরকার হয় রেখে যাবো, আদারওয়াইজ হাতে নিয়ে ঘুরতে পারি, বেশি দূর যাওয়ার নেই। দেখা যাক। মোট কথা এখন চেক ইন হচ্ছে না, এখন তাহলে ব্রেকফাস্ট করবো। চাপ নিয়েছে আমেরিকানো, পাতি ভাষায় কাটছে না, ঘুম জাস্ট কাটছে না, চোখ ফোক লাল হয়ে গেছে, সারা রাত জাগা। তারপর তো এখানেও টাইম লাগবে, কফি ছাড়া গতি নেই। যদিও খালি পেটে কফিটা একদমই খাওয়া উচিত না,
কারণ ফেক এনার্জি, বাট আজকে এত ভাবলে চলবে না। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তারপর কয়েকটা জিনিস নেওয়া ছিল 7-Eleven থেকে, সেগুলো নিলাম। যেটা মাঝে বলা হয়নি, আমরা সিম নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে। ওখানে সিমের 3 রকম অপশান আছে, 5 দিনের একটা, 8 দিনের একটা, 15 দিনের একটা, আর এটা বোধহয় 1 মাসে। তো 5 দিনেরটা আমি দেখিনি, কারণ আমাদের 5 দিনের বেশি ট্রিপ। 8 আর 15-র মধ্যে মনে আছে, 8 পড়ছিল 449 আর 15 পড়ছিল 749 এয়ারপোর্টে। আমি নিয়েছি ট্রু এর সিম। ট্রু এখানে কানেকশন খুব ভালো। সেম জিনিসটা 7-Eleven হচ্ছে 8 দিনেরটা 399 আর 15 দিনেরটা হচ্ছে কত 699, 50 বাতের এদিক ওদিক। তো যদি মনে হয় এয়ারপোর্ট থেকে নিয়ে নেওয়া যেতে পারে, এমন কিছু সাংঘাতিক সস্তা না, কারণ এয়ারপোর্ট থেকে নিয়ে হোটেল অব্দি আসার জন্য ইন্টারনেট লাগবে, এটসেট্রা এটসেট্রা, বাড়িতে ফোন টোন করার থেকে। তো আমি সাজেস্ট করবো যে এয়ারপোর্ট থেকে নিয়ে নেওয়াই ভালো, এমন কোনো ডিফারেন্স নেই। ও অবশেষে 1:45 বাজে, এখন আমরা চেক ইন করছি। চেক ইন করার আগে কয়েকটা জিনিস আমাদের ওরা বললো। এখানে অ্যাকচুয়ালি আমি এটা জানতাম যে মানে এখানে নিয়ম আছে, হোটেলে চেক ইন করার আগে একটা ডিপোজিট মানি দিতে হয়। এবার এটা এক এক হোটেলে এক এক রকম। হ্যাঁ, তো আমাদের হোটেলে, এই হোটেলে 1000 টাকা হচ্ছে ডিপোজিট মানি, এবং ওদের একটা লিস্ট রয়েছে যে কোনটা ড্যামেজ হলে কত টাকা চার্জ হয়। তাই জন্য এটাই রিকমেন্ডেড, সবার আগে রুমে ঢুকে যা যা জিনিস ওদের ওই লিস্টে আছে সেগুলোকে দেখে নেওয়া ঠিক করে, যে সব ঠিক মতো আছে কিনা, না হলে ইমিডিয়েটলি রিপোর্ট করতে, নাহলে শেষে কি হবে, চেক ইনের সময় মানে চেক আউটের সময় ওইটার চার্জ ওরা কাটবে। এবং এখন রুমে যাই, রুমে গিয়ে দেখি যে আমাদের কি কি অবস্থা, রুম টুরটা দিই, তারপর আজকে ও দেখাও দেখাও রুম নাম্বার কত? রুম নাম্বার আমাদের 413। এই হচ্ছে আমাদের রুম। চলো ঢুকি। নাইস, এই হচ্ছে আমাদের রুম। আমরাও প্রথম ঢুকছি। এই ভিতরে একটা ওয়াশরুম, ঠিকই ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক। রুমটা যথেষ্ট সুন্দর সাইজের, এখানে একটা আমস্টারডামের ম্যাপ দেওয়া, জানি না কেন। আর এইদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে জিনিসপত্র রাখার। আর স্মোকিং অ্যালাউড নয় ভিতরে, আর তার জন্য 2000 বাত ফাইন। এদিকে একটা টিভি, আর এই দিক থেকে প্রবাবলি ভিউটা, ভিউ কেমন? ও কোনো ভিউ নেই, নর্মাল একটা বারান্দা। এর ওই দিকটা হচ্ছে মানে ওই যে আকাশ দেখা যাচ্ছে, এই বিল্ডিং, দুটো বিল্ডিং পরে হচ্ছে বিচ সাইড। ওদিকে ফাইনগুলো যে বলছিলাম, বাথ টাওয়েল, বাথ ম্যাট, মল টাওয়েল, এই পুরো হচ্ছে লিস্ট এই হোটেলের। এইগুলো যদি ড্যামেজ হয় তাহলে এই পেমেন্টগুলো চার্জ কাটবে। তো এখন একটু সেট করি। এই আমাদের রুম, বিচে এখনও যাইনি, বিচটা যেতে হবে। সারাদিন এখানেই কেটে গেল, আমরা লাঞ্চটা করে নিয়েছি, এই একটা ভালো কথা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এত অবধি যা যা ইনফরমেশান পেয়েছিলাম সব শেয়ার করে দিলাম। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। এরপর বেরিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার আছে, সেটা কালকের ব্লগে কভার করব, পার্ট 2-তে কভার করব। কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই ট্রিপটা আমাদের সাথে থেকো। আর নিজেরা ট্রিপটা করছি, ইজিলি ট্রিপটা যেভাবে করা সম্ভব সেই সব ইনফরমেশনগুলো এই ব্লগে থাকবে, দেখতে থাকো। আই হোপ তোমাদের হেল্প হবে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।